সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে আছেন অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, উদ্যোক্তা এবং সাবেক শিক্ষক। লতিফ ভাই, আপনাকে আবার স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র, নয়া সড়ক পয়েন্ট, সিলেট। 2010 সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে অটিস্টিক ছাত্রদের জন্য এবং অটিস্টিক বাচ্চাদের অভিভাবকের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত এই প্রতিষ্ঠানটি আজকে নতুন ভাবে আমরা এই প্রতিষ্ঠানটির সম্প্রচারে আমাদের সাথে যোগ দিল। এই প্রতিষ্ঠানের আমরা শুভকামনা করছি, দ্রুত গতিতে এই অটিস্টিক বাচ্চাদের নিয়ে তারা কাজ করুক, এই প্রত্যাশা আমাদের। লতিফ ভাই, আমরা প্রতিদিনের নয় আজকেও 3টি পত্রিকা এসেছে আজকে আমাদের স্টুডিওতে। আরেকটি কথা আমাদের বলা হয়নি, যেটা আমরা সবসময় বলে থাকি, অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। জাতীয় পত্রিকা, প্রথম আলো, সিলেটের ডাক, স্থানীয় দৈনিক এবং সিলেট মানচিত্র, 3টি পত্রিকা এসছে। আমরা 3টি পত্রিকারই শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, প্রথম আলো। আজ রোববার 8 ফেব্রুয়ারি 2026, 25 মাঘ 1432 বঙ্গাব্দ, 19 সাবান 1447 হিজরি। প্রথমেই ভোটের খবর দিয়েই শুরু করা যাক, কিন্তু ভোটের খবরের একটু অন্য ধারার খবর একটা আসছে। বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প, অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়েছে এখানে। সর্বশেষ 3 একনেকের বৈঠকে 40 নতুন প্রকল্পে অনুমোদন, বাই 79,03,559 টাকা আছে ভোট প্রভাব ফেলার মতো প্রকল্প। এই ছিল বিতর্কিত প্রকল্প, এই জন্য বলা হয়েছে। আসলে আবার ভোটের খবর, ধানের শীষ দাঁড়িপাল্লা দুটি আছে, তবে উত্তাপ নেই ততটা। ভোটের মাঠ থেকে চট্টগ্রাম 16 আসনের খবর, 2 দলের 2 প্রার্থীর ছবি সহ এখানে আসছে। আরো খবর, শহর গ্রামে ভিন্ন চিত্র, ঝালকাঠির 2টি আসনের চিত্রে তুলে ধরা হয়েছে। ভোটের নতুন সমীকরণ ঝালকাঠিতে, শহরে জমজমাট প্রচার, গ্রামীণ জীবনের সংকটই আলোচনার কেন্দ্র। পাশার নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত, প্রথম আলোর প্রতিবেদন পর ইসির সিদ্ধান্ত। আগামী 12 তারিখ নতুন ইতিহাস হবে, সিলেটে জনসভায় জামাতের আমির। সিলেট ও হবিগঞ্জ প্রতিনিধি, সিলেট ও জুড়ি মৌলভীবাজার। সিলেট জুড়ি কালকে ছিল জামাতের আমিরের সভা, এটা সিলেটের আলিয়া ময়দান থেকে বক্তব্য বলেছেন। অন্য আরেকটি খবর, তারেক রহমানের আরেকটি বক্তব্য, 12 তারিখে নির্বাচনটা দেশ গঠনের নির্বাচন। এই ছিল মোটামুটি প্রথম আলোর খবর। আরেকটি খবর পড়ে আমি আপনাদেরকে শেষ পৃষ্ঠায় নিয়ে যাব। চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার লাগাতার ধর্মঘট, মাঝখানে খোলা হয়েছিল, আবার ধর্মঘট শুরু। আসছি শেষ পৃষ্ঠায়। আমির সাজানো ভোট ফিরে দেখা 2024, এখানে নির্বাচন সংক্রান্ত 2014 থেকে 18 এবং 24 পর্যন্ত ভোটের একটা চিত্র তুলে ধরা হয়েছে। ভোটের আগে সীমান্তের 30 পথে ঢুকছে অবৈধ অস্ত্র, অশনি সংকেত, আমাদের চিন্তা ভাবনার কথা এটা। লতিফ ভাই, এই ছিল মোটামুটি, তারপর তো সারাটাই বিজ্ঞাপন দিয়ে পত্রিকাটি ভরিয়েছে। ধন্যবাদ মিলন ভাই। আসছে আপনার সংবাদের মধ্যে আমরা এই যে একটা বিতর্কিত প্রকল্প নিয়ে যেটা আলোচনা করার, সেটা হচ্ছে আসলে আমাদের দেশের মানুষের একটা স্টাইল চিন্তা করেন আপনি। পরীক্ষার প্রশ্ন করার সময় চিন্তা করি গত বছরের প্রশ্নটা কি আসছে, এইটা সামনে রেখে আমরা ওই স্ট্রাকচারে একটা প্রশ্ন করি। হ্যাঁ, শাহজালাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কি হবে, শাহজালাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো করি। আমাদের মজ্জাগত হয়ে গেছে, আমরা অতীতের মানে যে জ্ঞান অভিজ্ঞতা, চুরি সামারি, হ্যাঁ, এইগুলাকে আমরা সামনে রেখে কাজ করি, ভবিষ্যতের দিকে যাই। আমরা নিজে করে কি ভালো কিছু হয় না, ভালো কিছু হয় না। এজন্য হয় না যে আপনার থিঙ্কিং পাওয়ারটা থাকলো না। আপনি চিন্তা করেন, গ্রিসে প্রচুর থিঙ্কার আছে, সক্রেটিস, প্লেটো, সবারই গ্রিসে জন্ম, বা ওই যে ইউরোপিয়ান কান্ট্রিতে। আপনার আরবেও কিছু থিঙ্কার আছে। ভারতবর্ষে থিঙ্কারের সংখ্যা খুবই কম। ভারতবর্ষের স্টাইলটা হচ্ছে সবসময় যে অতীতমুখী, অতীতে যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডটা আমরা বজায় রাখি। এই ট্রেন্ডটা হচ্ছে যে বিতর্কিত প্রকল্প আনা, প্রকল্প থেকে টাকা মারা। এই ট্রেন্ড থেকে দেখেন প্রফেসর ইউনূসের মতো একজন মানুষ, উনি গিয়ে কি করতেছে। আমি এই খবরের বাইরে আরেকটা খবর নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ, তারা দাবি দেওয়া করছে
প্রফেসর ইউনূস স্যার পাই বলে থাকে যে ছাত্ররাই আমাকে বসাইছে। এখন ইনকেলাব প্রফেসর ইউনূস স্যার থাকতে ইনকেলাব মঞ্চের ছাত্রদের উপর ব্যর্থ পুলিশি আক্রমণ হলো, এটা হাসিনার আমলের মতো আরো মারাত্মক ভাবে আক্রমণ হলো। এই ছাত্রদের তো আপনার কমিউনিকেট করে স্যার বুঝাতে পারতো, স্যার সামনে গেলেই তো ছাত্ররা ঠান্ডা হয়ে যেত। এটা না করে পুলিশি আগ্রাসন চালানো হলো, মানে ঘুরে ফিরে আমরা সমান সাইডে চলছে। আমার কথার অর্থটা হচ্ছে সেটাই। এই যে বিতর্কিত প্রকল্প আমাদের যে বন্ধু বলে পরিচয় দিচ্ছে তাকে আসলে মনে করছে যে এই ইউনূসকে আক্রমণ করার জন্য কিন্তু যমুনা পর্যন্ত ছাত্ররা আক্রমণ করুক, ছাত্ররা যাবে কোনো সমস্যা নেই, কিন্তু স্যার তো আছে এবং স্যারের উপদেষ্টা মন্ডলী আছে, তো কমিউনিকেট করলে তো এই সমস্যা থাকতো না। হ্যাঁ, আপনার বহুদূর আপনি কাদানাকে ছাড়ছেন হয়ে গেছে, কিন্তু যেটা দেখা গেছে সেটা পুলিশে অনেকটা হিংসামূলক ভাবে ওই প্রতিহিংসামূলক ভাবে আক্রমণ করেছে, প্রতিহিংসামূলক। তাদের অতীতের 5 আগস্টের যেটা প্রতিহিংসা এটা যেন চালিয়ে দিয়েছে ইউনূস স্যারের এবং ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাঁধের উপর বন্দুক রেখে। এই প্রসঙ্গে যাচ্ছি, ঘুরে ফিরে দেখেন ওই বিতর্কিত প্রকল্প আমরা যে ট্রেন্ড, ওই ট্রেন্ড থেকে বাহির হতে পারি না। হ্যাঁ, প্রত্যেকটা সময় আমার মনে হয় ভোটের উপরই প্রভাব পড়বে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি একটা বই পড়েছিলাম, একটা সত্যনিষ্ঠ দলের প্রয়োজন। আসলে একটা দেশ এরকম চালানো যায় না, দেশের জন্য চালানো দরকার হয় একটা সত্যনিষ্ঠ দল, একটা অর্গানাইজ দল। যদি দেশের ক্ষমতায় থাকে তাহলে অর্গানাইজ দল তার কমান্ড অনুযায়ী, ডিসিপ্লিন অনুযায়ী কাজ করবে। এখানে উপদেষ্টা মন্ত্রীর মধ্যে প্রত্যেকের স্বার্থ ভিন্ন ভিন্ন এবং যেভাবে কাজ করছে দেখা যাচ্ছে তাদের নিজের স্বার্থটাই তারা প্রাধান্য দিচ্ছে, দেশের স্বার্থ না। অথচ তারা 5 আগস্ট ভুলে গেছে, যে 5 আগস্টের পরে তারা আসছে প্রফেসর ইউনূস আসছে এসব ভুলে গেছে। হ্যাঁ, আপনি দেখেন যে পুরনো দুইটা বলে আপনার ইশতেহার আসছে, এই ইশতেহারের মধ্যে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে? একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে লুটে খাওয়া। হ্যাঁ, একটা হচ্ছে মানুষকে বসিয়ে বসে খাওয়ানো, মানুষকে এই দেওয়া, মানুষকে সেই দেওয়া, এই সুবিধার প্রতিশ্রুতি দেওয়া। ওই যে নচিকেতা গানের মতো রাজাদের প্রতিশ্রুতি, হেন করেঙ্গা তেন করেঙ্গা, এইসব প্রতিশ্রুতির কোনো শেষ নাই। মনে হচ্ছে দেশে আপনার টাকা পয়সার একটা খনি আছে, এই খনি থেকে ইচ্ছা মতো খরচ করা যাবে, অথচ সরকার যে তেলের পয়সা, গ্যাসের পয়সা, বিদ্যুতের পয়সা, এই বিলগুলা দিতে পারছে না। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা কত খারাপ। এরপরে দেখেন বিতর্কিত প্রকল্পের মধ্যে সবচেয়ে বিতর্কিত হচ্ছে পে স্কেল। এই স্পেসটা দরকার ছিল এই সময়। একটা মানুষ যদি কাজ করে মিলন ভাই, কাজের বিনিময়ে আপনি তাকে বেতন দেন, যে কাজ করে না সে যত সিনিয়র হোক না তার বেতন দেন না। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে বেতন বাড়তেই থাকবে, বেতন বাড়তেই থাকবে। কার কাছ থেকে কি পেলাম, একটা হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং যে জিনিসটা আছে এটা টোটালি অ্যাবসেন্ট আমাদের দেশে। প্রত্যেকটা মানুষ থেকে আমি কোনো ক্যালকুলেশন করছি না, আমি দেশের প্রচুর মানুষকে ভিক্ষাবৃত্তিতে ঠেলে দিচ্ছি। হ্যাঁ, আমি ভিক্ষাবৃত্তি, এই ভিক্ষুকরা তাদের তো ব্রেইন আছে, ব্রেইন দিয়ে অনেক কাজ করতে পারতো, সেই কাজটাকে ব্রেইন থেকে আমি কাজে লাগাচ্ছি না। আমি মহিলাদের বলছি যে 8 ঘন্টা কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করতে হবে, 3 ঘন্টা সরকার দিবে। এই জিনিসগুলো আসলে কিন্তু প্রোডাক্টিভ না। আমি বলছি যে ফ্যামিলি কার্ড দেবো, টোটাল সারা দেশকে আমি পঙ্গু করে দিচ্ছি, সারা দেশকে পঙ্গু করে দিচ্ছি। মানুষকে হাতকে আমি প্রোডাক্টিভ না করে সারা দেশকে পঙ্গু করার সিস্টেমে আছি। অথচ আমাদের সাংবাদিক যারা আছেন, যারা আলোচনা করার কথা, কেউ এটা আলোচনা করেন না যে 18 কোটি মানুষকে প্রোডাক্টিভ না করলে দেশের উন্নতি কেমন হবে। আপনি পে স্কেলের কথা যেটা বললেন, এই জনমনে কিন্তু এই কথাটা আসছে এখন। এই রকম সময় সরকারের বিদায় বেলায় পে স্কেলটা দেওয়ার কি দরকার ছিল তাদের, এবং দেওয়ার পরে তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা বিষয় নিউজ আসছে, ধানের শীষ দাঁড়িপাল্লা দুটি আছে, উত্তাপ নেই ততটা। হ্যাঁ, এটা মেলন ভাই একটা আসলে সারা দেশের কথা ইস্যু। আমি টকশোতে শুনি তো সবাই, সব সাংবাদিক এরকম বলে উত্তাপ নাই, তারা মজা পাচ্ছে না। হ্যাঁ, কারণ মারামারি হলে মজা পেত, আনন্দ করতে পারত। অথচ নির্বাচনী প্রচারণা বেদম চলছে, গণসংযোগ বেদম চলছে। আমি আমার আসন থেকে দেখছি গণসংযোগ বেদম চলছে, কেউ থেমে নাই। হ্যাঁ, দিন রাত প্রচারণা করে যাচ্ছে। হ্যাঁ, মানুষের ডিস্টার্ব হচ্ছে না, মিছিল হচ্ছে না, মিটিং হচ্ছে না, মানুষের ডিস্টার্ব হচ্ছে না। এই জিনিসটা পজিটিভ। এই পজিটিভ জিনিসটাকে সহ্য করতে পারছে না সাংবাদিকরা। একটু আগে বলেছিলাম যে কথায় আছে, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. আমাদের সাংবাদিক সমাজ যেটা, কারেক্টারটাই লস হয়ে গেছে। আমরা এই কয়েকদিন আগে ভূমিকৃষ্ণ করতে দেখেছি স্বৈরাচার সরকারের, এইসব সাংবাদিকরা এখন দেখি একটা বিশেষ দলের বিশেষ পক্ষের যারা ক্ষমতায় আসবে মনে করছে তাদেরকে উৎকৃত করে যাচ্ছে। আচ্ছা, এই ধরনের সাংবাদিক সবাই না, অবশ্য কিছু শ্রেণীর সাংবাদিক। হ্যাঁ, মানে প্রধান ইয়েগুলা
হ্যাঁ, দুইটা আহ্বান আসছে যে দেশ গঠনের নির্বাচন, আমরা চাই দেশ গঠন হোক, আমরা চাই পুরাতন ধারণা থেকে আমরা বের হয়ে আসি, আমরা চাই স্বৈরাচার মুক্ত দেশ হোক, আমরা চাই সন্ত্রাস মুক্ত দেশ হোক, আমরা চাই চাঁদাবাজ মুক্ত দেশ হোক, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত দেশ হোক। এই জিনিসগুলো আমাদের আসতে হবে এবং দুইটা দলের প্রতি আমার আহ্বান থাকলো, অনুরোধ থাকলো, আপনারা এই ধারায় আগান। শেষ পৃষ্ঠায় দেখেন, ভোটের আগে সীমান্তে 30 ফুটে ঢুকছে অবৈধ অস্ত্র। এটা কিন্তু এই দেখেন, হ্যাঁ পুলিশ আছে, পুলিশ এখন মানে ইনকালাম মঞ্চ নিয়ে ব্যস্ত, কিন্তু অবৈধ অস্ত্র ঢুকছে সেই নিয়ে ব্যস্ত না। এখান থেকে বিডিআর যদি সেনাবাহিনী এইগুলা নিয়ে ব্যস্ত, কিন্তু অবৈধ অস্ত্র যে ঢুকছে, অস্ত্রের সোর্স বন্ধ না করলে আপনার তো অস্ত্র আপনি ভিতরে ইউজ বন্ধ করবেন। এইটার সোর্সটা একটা ছোট জায়গায় থাকে, যখন এটা ইউজ হয় তখন এটা স্প্রেড হয়ে যায়, 55,000 বর্গ মাইলে চলে গেছে। তখন আপনি যদি সোর্সে বন্ধ না করেন তাহলে আপনি ইউজটা বন্ধ, উৎসটা বন্ধ করতে হবে। এই উৎস বন্ধ না করে আমরা এইদিকে সেদিকে মানে খাবলা খাবলি, ইনকেলাব মঞ্চ, ছাত্রদের ধাক্কা দেওয়া, মারামারি এইসব নিয়ে ব্যস্ত। ভোটের আগে এইগুলোই হচ্ছে আমাদের সাজানো বিষয়। আমাদের রাজনীতি, আমাদের পুলিশ বাহিনী সবসময় ব্যবহৃত হয়েছে বিরোধী দলকে ইয়ে করা। এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা মাথায় আনি না। কিভাবে বিরোধী দল হচ্ছে, কে কখন সদরের দল হচ্ছে বলা, ওইগুলাই ইলেকশনের দিন আপনি দেখবেন দৌড় আরম্ভ হয়ে গেছে, বা যখন দেখা যাবে রেজাল্ট কোন দিকে আসছে ওইদিকে দৌড়। এই যে 30 পত্র অবৈধ, এই অবৈধ অস্ত্রপত্র ব্যবহারের জন্য আসছে। এই দেখেন, আমি দামি সাজানো ভোটের ফিরে দেখা মানে ভবিষ্যৎ দেখা। আমরা এই পাশাপাশি দেশে নির্বাচন কমিশন, হ্যাঁ কেউ কেউ বলছিল যে একজন আজকে দেখলাম একজনের একটা ইয়ে যে মোদীকে হাসিনা বানানোর চেষ্টা করছে। আমি বললাম যে এটা হবেই না, কারণ হচ্ছে ইন্ডিয়ার নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে, ইন্ডিয়ান বিচার বিভাগের মেরুদণ্ড আছে, আমাদের বিচার বিভাগের মেরুদণ্ড নাই, আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই, আমাদের পুলিশ বাহিনী মেরুদণ্ড নাই। এই জন্য শেষ করে স্থানীয় দৈনিকের দিকে আসবো। প্রিয় দর্শক, হাতে দুটি পত্রিকা আছে, আগেও বলেছি যে সিলেটের ডাক এবং সিলেটের মানচিত্র দুটি পত্রিকা। সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় ডক্টর শফিকুর রহমানের আলিয়া মাদ্রাসা জনসভা জামাতের আমির বিশাল একটি ছবি সহ খবর এসছে। এবার আমাদের সুযোগ দিন, আপনাদের জীবন, সম্পদ আর ইজ্জতের পাহারা দেব। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে পারলে দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। আরো খবর, সিলেটের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিলেন জামাতে আমির, আর অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনসভায়। ইসলাম অন্য ধর্মের লোকজনের উপর জুলুম সমর্থন করে না, হবিগঞ্জে জামাতের আমির বলেছেন কথাটি। ওসমানী মেডিকেলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন। লাওয়াইছড়া জাতীয় উদ্যানে পাহাড়িকা এক্সপ্রেস আটকা, 7 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। এটা এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মাঝে ঘটে থাকে। সিলেটে ক্যান্সার রোগী বাড়ছে যেসব কারণে, তার একটি চিত্র দেওয়া হয়েছে। নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে বক্তাদের বক্তব্য। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি, এনসিপির বক্তা থেকে তারা বক্তব্য দিয়েছে। মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কথাই সাধারণত বলা হয় এখানে। সিলেটে গুজব, অপপ্রচার ও ভোটার তালিকায় অপব্যবহারের অভিযোগ বিএনপির। সিলেটে 12 ফেব্রুয়ারির শপিং মহল সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ভোটের দিন বন্ধ থাকবে। এটা সিলেটের কথা বলেছে, সারা দেশেরই বোধহয় এটা সম্ভব। আরেকটি কথা, যে খবরটি আমরা আগেই পড়া উচিত ছিল, অমর একুশে নিয়ে সুন্দর একটি তুলে ধরেছে সিলেটের ডাক। এটা 21-এর ভাষা আন্দোলনের মাস হিসাবে তারা একটি প্রতিবেদন করেছে। শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠায় সিলেটের ডাকের, সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধিতে ধানের শীষের বিকল্প নেই, খন্দকার মুক্তাদির। ধানের শীষের সমর্থনে 14 নম্বর ওয়ার্ডের পথসভা। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচালের অপচেষ্টায় লিপ্ত, আরিফুল হক চৌধুরী, গোয়াইনঘাট জনতার প্রার্থী, সিলেটের জননির্বাচিত সাবেক মেয়র। কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন, কারাগারে মারা গেছেন এই রমেশ চন্দ্র, সাবেক সরকারি মন্ত্রী। সিলেটি ভাষা সিলেটবাসীর আত্মপ্রয়োগের অবিচ্ছেদ্য অঙ্গ, দানবীর ডক্টর রাগিব আলী একটি অনুষ্ঠানে বলেছেন। সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্স প্রদান মানবিক কাজ করেছে, আমাদের অভিনন্দন জানাই তাদেরকে। সিলেটে কর্মশালা, গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য অফিসারের। কালেঙ্গা বনে গাছ কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, কাঠ উদ্ধার।
সিলেট 6 আসনে ইমরানকে বিজয়ী করুন কাইম চৌধুরী। 1 বছরের মধ্যে জকিগঞ্জ কানাইঘাটের পরিবর্তনের দৃশ্য দেখতে পাবেন চাকসু মামুন। নির্বাচনের সব শ্রুতিমধুর কথাগুলো। এই ছিল লতিফ ভাই নির্বাচনের খবর। আসলে ওই যে নির্বাচনের সময় শ্রুতিমধুর কথাগুলো শোনা যায়, এইটুকু আমাদের একটা স্বস্তি। আমরা আমাদের স্বস্তি হচ্ছে এটা। আর অস্বস্তির কথা বিষয়টা হচ্ছে ক্যান্সার রোগী বাড়ছে যেসব কারণে, এর মধ্যে দেখেন অনেকগুলা কারণ। আমরা জনসচেতনতা সৃষ্টি করি না, নিজেরাও ঠিক থাকি না, আমাদের প্রশাসনও ঠিক নাই। ফরমালিন যুক্ত খাবার দাবার প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, অবাধে বিক্রি হচ্ছে। অভয় কেন্দ্র, অভয় আশ্রয় হচ্ছে এইটা সিলেট বা সারা বাংলাদেশ। অথচ আমরা এই দিকে খেয়াল রাখি না, এদিকে কোনো খেয়াল রাখার প্রয়োজন মনে করি না। প্রশাসন আছে, তত ক্যান্সার কিন্তু মরণবাদী বলেই কিন্তু একটা ক্যান্সার এবং কিডনি রোগ বাড়ছে কি জন্য? প্রচুর লবণের ইউজ হচ্ছে। এই যে চিপস বাচ্চারা খাচ্ছে, কম বয়সে বাচ্চারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। অথচ আমরা এগুলা পলিসিগত ভাবে এগুলা মাথায় নিই না। আমরা সব আজে বাজে লম্বা লম্বা পলিসি, ওই যে জুতা আবিষ্কারের কথা মনে আছে না আপনার? হ্যাঁ, কেমনে বেটা জানেন, কেমনে বেটা পারলো সেটা জানতো। অনেক ধরনের কাঠখড় কুড়িয়ে পরে নিজের পাও ধরুন দুলা ডাকিতে নাই হবে, নিজের পাও ডাকো তবে আগে। হ্যাঁ, এই যে বিষয়টা আমরা অনেক লম্বা অনেক কিছু করি, কিন্তু আসল জিনিসটা যে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ, শিক্ষকরা পড়ে না, ভালো কোয়ালিটির শিক্ষা দিচ্ছে না। আমাদের চিকিৎসা ব্যবস্থা খারাপ, চিকিৎসকরা পড়ে না, ভালো কোয়ালিটির চিকিৎসা দিচ্ছে না। আমাদের এই যে অবস্থাটা, আমাদের যে ক্যান্সার রোগী বাড়ছে, এর কারণ হচ্ছে আমাদের ফরমালিন যুক্ত খাবার, দূষিত খাবার গুলাই আমাদের সমাজ ভর্তি। আমরা এগুলা কোনো ব্যবস্থা করছি না। অথচ আমরা লম্বা প্ল্যান করছি, প্ল্যানের পর প্ল্যান। এই প্ল্যান দিয়ে আমাদের কি হবে আমিও জানি না। আসলে এই ধরনের ওয়ার্কশপ গুলোতে মানুষ সচেতন হবে, একটা ভালো। জামাত আমির সাহেব বলেছেন যে একবার সুযোগ দিন আমাদের জীবন সম্পদ ঐক্যতে পাড়া দেবো। আমি এসব জিনিস কম বুঝি। আমি বুঝি যে জিনিসটা দেশে চাঁদাবাজ, দুর্নীতি, যানজট এবং বিদ্যুৎ, এই জিনিসগুলো, এই সামান্য কয়েকটা জিনিস যদি সরকার করে দেয়, মানুষ দেশটাকে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। হ্যাঁ, মানুষকে এইসব অবসর ভাতা, এই ভাতা সেই ভাতা, এইগুলা প্রতিশ্রুতি না দিয়ে আপনারা দেশটাকে চলতে দেন, সন্ত্রাস মুক্ত করেন, মানুষ অবাধে যার যার কাজ করুক, হ্যাঁ, অন্য দেশের মতো। এবং বিদ্যুৎ ব্যবস্থা, অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেন, দেখবেন দেশ কোথায় চলে যায়। এবং কয়েকটা জিনিসের দাম যদি নাগালের ভিতরে রাখে, এইটা অটোমেটিক্যালি নাগালের ভিতরে আসবে। এইটা জোর করে করা যায়। আপনি যদি সাপ্লাইটা এনশিওর করেন, আপনি যদি সরকার হিসাবে যদি সাপ্লাইটা এনশিওর করেন, তাহলে অটোমেটিক্যালি জিনিসের দাম কমে আসে। ইকোনমিক্স এর সূত্র যে ডিমান্ড সাপ্লাই, এই ডিমান্ড সাপ্লাই অটোমেটিক্যালি এটি ঠিক করে। আপনাকে ঠিক করতে হবে। এই কথাগুলো বড় কথা নয়, মূল কথা, যে কথাগুলো আপনি বিশ্লেষণ করলেন সেটা হলেই কিন্তু দেশটা শান্তি হয়ে যায়। আর ডিমান্ড সাপ্লাই খেয়ে আপনি যদি প্রাধান্য দেন, অটোমেটিক্যালি হ্যাঁ, এই যে চীনের আজকে লেবারদের বেতন অনেক বেশি। হ্যাঁ, চীনের ইন্ডাস্ট্রি গুলো যাচ্ছে ভিয়েতনামে, কোরিয়াতে। কারণ হচ্ছে ওইসব জায়গায় লেবারের দাম কম। এর কারণ হচ্ছে ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড বেড়ে গেছে, মানুষের বেতন বা ভাতা বেড়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের যদি মাথায় থাকে, আমাদের যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই জিনিসটা করেন, আমাদের মনে হয় দেশের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এরপরে আমরা যেটা বলতে পারি, এই যে দেখেন 7 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক। এই যে 7 ঘন্টা এতগুলা মানুষকে আটকা থাকলেও এই মানুষগুলো প্রোডাক্টিভিটি করে, এই জিনিসগুলো তো আমাদের চিন্তা করা দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা গুজব অপপ্রচার, ভোটার তালিকা অপব্যবহার অভিযোগ, এইসব আসলে রাজনৈতিক অভিযোগ থাকেই। এটা আসলে পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাজি, যে পলিটিক্যাল কারণে স্ট্যান্ড বাজি চলে। এগুলা নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এগুলা যার যার কাজ যারা করবে। কিডনি ফাউন্ডেশনের গ্লোবাল অ্যাসোসিয়েশনকে অ্যাম্বুলেন্স প্রদান, এটা চমৎকার একটা জিনিস। অ্যাম্বুলেন্স প্রদান করেছে তারা, এবং আমরা মনে করি এটা পজিটিভ সাইড। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই মানবিক, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা যদি এটা করি। কালেঙ্গা বনে গাছ কাটাকে কেন্দ্র করে গুলাগুলি, মিলন ভাই আমি বলেছিলাম এই দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভিক্ষুক, যারা ভিক্ষা করে খেতে চায়, আরেকটা হচ্ছে লুটপাট করে যারা খেতে চায়। এই লুটপাটের তালিকায় শুধু সন্ত্রাসী না, শুধু চাঁদাবাজ না, এই যে সচিবালয় বা সরকারি অফিস সবগুলা হচ্ছে লুটপাটের তালিকায়। হ্যাঁ, আর সরকার দিতে যাচ্ছে এই কার্ড সেই কার্ড, এই বেতন সেই বেতন, পে স্কেল, অর্থাৎ সরকার ভিক্ষা দিতে যাচ্ছে আর মানুষ লুটপাট করছে। মাথায় পছন্দ এরকম শরীরের এই ক্যাটাগরি থেকে যদি মানুষকে সরিয়ে না আসা যায়, তাহলে কোনো উন্নতি হবে না। এবং সরিয়ে আনার জন্য দরকার একটা প্ল্যান, ভালো একটা প্ল্যানিং নিয়ে কাজ করা। আমরা আশা করবো সেই দিকে যাবে। ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আমাদের হাতে শেষ পত্রিকাটি যেটা পড়বো, সিলেটের মানচিত্র। সিলেটের খবর দিয়ে শুরু। সিলেটের 6 আসনে প্রতিশ্রুতির বন্যা, সংশয়ে ভোটাররা। প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু ভোটাররা কিন্তু সংশয় করছে। একটু ব্যতিক্রম খবর বলেছেন। এবার কোন
ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, নির্বাচন কমিশনের বক্তব্য। গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করা হচ্ছে, ইনকলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সচিবের বক্তব্য। সিলেটে বিএনপির অভিযোগ, ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। খন্দকার মুক্তাদিরের সঙ্গে ইইও পর্যবেক্ষক দলের বৈঠক, সব নির্বাচনকেই কেন্দ্র করে। এটা হবে বাংলাদেশের বদলে যাওয়ার ভোট, সিলেটের জনসভায় জামাতের আমির। শেষ পৃষ্ঠায় কদর বেড়েছে চা শ্রমিকদের, এই নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জে 4 আসনে বক্তারা বলেছেন। এখানে সিলেট 2 আসন, প্রবাসীরাই আগামীর সমৃদ্ধ দেশ গঠনের মূল প্রেরণা। তাহসিনা রুজদির লুনা বিশ্বনাথ মানেই তো হচ্ছে লন্ডনে অধ্যুষিত এলাকা। আরো খবর আছে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিতকরণে প্রশাসনের সতর্ক বার্তা। রবিগঞ্জে বিএনপির 25 নেতা বহিষ্কার। সিলেট 4 আসনে লাঙ্গল প্রতীকের প্রচারণার বাধার অভিযোগ। এই যে লাঙ্গলের প্রতীকে যে নির্বাচন হচ্ছে করে কিন্তু জনগণের কাছে তেমন কোনো উচ্ছ্বাস নেই। এর মধ্যে 4 আসনে একটা প্রচারণায় বাধার অভিযোগ আসছে। জকিগঞ্জ কানাইঘাটের জনপদ হবে ইতিহাসের জীবন্ত সাক্ষী। কালীগঞ্জের জনসভায় ওবায়দুল ফারুক জোটের প্রার্থী। এই ছিল মোটামুটি সিলেটের মানচিত্রের খবর। একটা খবর নিয়ে কথা বলি মিলন ভাই, এটা হচ্ছে এই যে কদর বেড়েছে চা শ্রমিকদের। হ্যাঁ, আমার একটা ইলেকশনের অভিজ্ঞতা আছে। এক গ্রুপ গেছে ইউনিয়ন পরিষদ ইলেকশনে, আগে চেয়ারম্যান সাহেব, হবু চেয়ারম্যান সাহেব বাড়িতে, হবু চেয়ারম্যান সাহেব খুব দিয়েছেন, আপনার বলার আগে পেপসি দিচ্ছেন। তো পেপসিকে সে খুব তৃপ্তি হয়ে পেয়েছে। ইলেকশনের পরে আবার গেছে ওই চেয়ারম্যান সাহেব বাড়িতে, গিয়া চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ভালো আছো ইত্যাদি বলে বলে বিদায়। তো বললো যে স্যার এখন আগের মতো ওই প্রেস করে উঠে এটা দিবেন না। না, এখন তো উনি বলছে এখন তো ইলেকশন শেষ, এখন আর প্রেস করে উঠে না। না, এই চা শ্রমিকদের এখন ডিমান্ড বাড়বে, কিন্তু ভবিষ্যতে ডিমান্ড কতটুকু যাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়। আমার বিষয় এটা না, চা শ্রমিকরা অন্যান্য শ্রমিকের মতো কেন বেতন পায় না, এই জিনিসটা তো এনশিওর করা দরকার। হ্যাঁ, চা শ্রমিক কি বেশি হয়ে গেল? তাহলে চা শ্রমিকদের অন্য খাতে নিয়ে আসেন, অন্য খাতে নিয়ে আসলে চা শ্রমিকদের ডিমান্ড বাড়বে, অটোমেটিক বেতন বাড়বে। এটা তো করার জন্য আপনার অত মেকানিজম লাগে না, এত জ্ঞান লাগে না। চা শ্রমিকদের ডাইভার্সিফাই করে দেন। হ্যাঁ, ডাইভার্সিফাই করে তার অন্য কাজে গল্পটা বাস্তবতা। একটা অনুষ্ঠানে আমি চা শ্রমিকের সিলেটের চায়ের রাজার অন্যতম এক রাজা হচ্ছে রাগিব আলী চৌধুরী। তো রাগিব আলী চৌধুরীর পাশে বসে একটা অনুষ্ঠানে ছিলাম, আমি ওই চা শ্রমিকদের কথা একটু গুনগুন করে বললাম সুযোগ নিয়ে কাছে, চা শ্রমিকদের এত অবহেলিত বেতন, আপনি তো অনেক জায়গায় অনেক কিছু করেন, এদের তো আপনার একটা উদ্যোগ নিলে কিছু হয় না, এইগুলো হচ্ছে না এখন। তার বক্তব্য আর কি, এই যে আসলে কিন্তু চা শ্রমিকদের জন্য না, বিষয়টা হচ্ছে এটা না, চা শ্রমিককে আপনি ডাইভার্সিফাই করবেন, সরকার হিসাবে তো ডাইভার্সিফাই করা যায়, তাদের শিক্ষা দীক্ষা দিন, তার চাকরি বাকরি দেন, তারা চলে যাক, তারপরে দেখবেন অটোমেটিক্যালি ডিমান্ড বাড়বে, আরো বেশি বেতনে চা শ্রমিক নিতে হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে চালাতে হবে, চা শ্রমিকদের অনেক বেশি। প্রতিশ্রুতির বন্যা এগুলো তো হাস্যকর বিষয়। এত বন্যা আমার কাছেই মনে হচ্ছে যে আমি কৃষি লোন শোধ করে দেবো, এই করে দেবো, পরে মাফ করে দেবো, এইসব জিনিসগুলা কেন যে আসে আমাদের জনগণকে আসছে, এটা প্রতিশ্রুতি তারা বুঝে না, এইটা হচ্ছে বিষয়। ধন্যবাদ, সময় আমাদের গাড়ি ঘুরতে দিল না আজকে। প্রিয় দর্শক, আরো কিছু খবর হয়তো বিশ্লেষণের সুযোগ ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা এটা করতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। প্রতিদিনের নাই আবারও কালকে এই সময় আপনাদের সাথে আমাদের দেখা হবে সিল টিভিতে, অন্য কোনো অতিথি নিয়ে, অন্য 3টি পত্রিকা নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। লতিফ ভাই, সুন্দর বিশ্লেষণের জন্য আবারও আপনার সিল টিভির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে একটি নতুন প্রতিষ্ঠানের সৌজন্যে আমরা করলাম, স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র, নয়া সড়ক পয়েন্টে। 2010 সাল থেকে প্রতিষ্ঠানটি চালু আছে। এটা অভিভাবক, যারা অটিস্টিক অভিভাবক, তাদেরই দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে সম্পৃক্ত হওয়াতে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।